হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এই টপিকটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। আলোচনার শেষে এই টপিক থেকে যে সকল প্রশ্নগুলো বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসেছে সেগুলি সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করি। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। তো এখানে আমাদের সবার আগে জানতে হবে এই মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে। তো দেখো, এখানে কিন্তু এই মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কিন্তু 51 ক ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে এবং এটি কিন্তু পার্ট 4A এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ভারতীয় নাগরিক হিসেবে আমাদের কি কি মৌলিক কর্তব্য পালন করতে হবে সেটাই কিন্তু আমরা এখন জেনে নেব। তো দেখো, প্রথমেই বলা হয়েছে মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে। তাহলে দেখো, এই যে মৌলিক কর্তব্য এটি কিন্তু সোভিয়েত রাশিয়ার যে সংবিধান রয়েছে সেখান থেকে কিন্তু গৃহীত হয়েছে। তো তোমরা এখানে এটি মনে রাখবে, এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। চলো পরেরটা দেখে নিই। দেখো, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয় তখন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে এখানে দেখা যাচ্ছে ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয়েছিল প্রথম, তখন কিন্তু মৌলিক কর্তব্যগুলো এই ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না। তাহলে এগুলো কিন্তু পরবর্তীতে ওর মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। তারপর দেখো, বলা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে। তাহলে এখানে তোমরা মনে রাখবে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমেই কিন্তু মৌলিক কর্তব্যগুলোকে কিন্তু ভারতীয় সংবিধানের আওতায় আনা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে দেখো, বলা হয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের অসংবিধানের কর্মকাণ্ড থেকে বিরত রাখা। তাহলে এখানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাকে অন্তর্ভুক্তকরণের কিন্তু একটি মূল উদ্দেশ্য ছিল। সেই মূল উদ্দেশ্যটি হলো ভারতীয় নাগরিকদের যে অসাংবিধানিক যে কর্মকাণ্ড সেখান থেকে ভারতীয় নাগরিকদেরকে বিরত রাখা। দেখো, তারপরে বলা হয়েছে প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। তাহলে প্রথম অবস্থায় কিন্তু ভারতীয় নাগরিকদের মোট 10টি হচ্ছে কিন্তু মৌলিক কর্তব্য পালন করতে হতো, কিন্তু বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি। তাহলে এখন পর্যন্ত কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি এবং এগুলি নন জাস্টিয়েবল, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় নয়। কেউ যদি ভাবে যে এই মৌলিক অধিকারগুলো বা মৌলিক কর্তব্যগুলো আমি পালন করব না, তাহলে যে আমাদের আইনত শাস্তি পেতে হবে এমনটি কিন্তু কোনো ব্যাপার নেই। এইগুলো কিন্তু পালন না করা আইনত কোনো দণ্ডনীয় না। দেখো, পরেরটিতে বলা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় 10টি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে। 2002 সালে 86তম সংবিধানের মাধ্যমে কিন্তু নতুন একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11। তাহলে এখন যদি বলা হয় যে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কত, তাহলে সেটি হয়ে যাচ্ছে কিন্তু 11টি।
তো চলো এবার আমরা দেখে নিচ্ছি 11টি মৌলিক কর্তব্য কী কী। দেখো, প্রথম বলা হয়েছে সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাহলে প্রথম যে মৌলিক কর্তব্য সেখানে কিন্তু বলা হয়েছে আমাদের প্রত্যেককেই সংবিধানকে মান্য করতে হবে। সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলোকে অনুসরণ করতে হবে। দেখো, 3 নম্বরে বলা হয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের ভারতের যে সমস্ত সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি যেগুলো আছে সেগুলোকে কিন্তু সমর্থন ও সংরক্ষণ আমাদেরকে অবশ্যই করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দিতে হবে। এমন কোনো যদি পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে যে দেশকে রক্ষা করতে হবে বা জাতীয় সেবা কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে, তখন কিন্তু দেশের জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই সাড়া দিতে হবে। চলো দেখে নিই 5 নম্বরে কি বলা হয়েছে বা 5 নম্বর মৌলিক কর্তব্যে কি বলা হয়েছে। ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে যে বিভিন্ন যে ধর্মগত, আমাদের দেশে তো একটা ধর্ম নেই, বিভিন্ন ধর্ম আছে। তো সে সমস্ত ধর্মগত দিক থেকে এবং ভাষাগত দিক থেকে, এছাড়াও অঞ্চলগত দিক বা শ্রেণীগত দিক থেকে কিন্তু বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে। তার মানে এখানে বলা হয়েছে যে দেখো, সমস্ত জাতি, ভাষা, অঞ্চল, শ্রেণীগত এদের সমস্ত ভারতবাসীকে কিন্তু একসাথে থেকে এবং ভ্রাতৃত্ববোধ মানে ভাইয়ের মতন ভাবে থেকে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়াও নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে কিন্তু পরিহার করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে নারী জাতির মর্যাদা হানি হয়। দেখো, 6 নম্বরে বলা হয়েছে বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। তো আমাদেরকে প্রত্যেককেই কিন্তু বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ যে প্রাকৃতিক পরিবেশ আছে সেইগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু সংরক্ষণ করতে হবে এবং জীবজন্তুর প্রতি কিন্তু মায়া, মমতা এইগুলো কিন্তু প্রকাশ করতে হবে। দেখো, 7 নম্বরে বলা হয়েছে আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে। আর 9 নম্বরে বলা হয়েছে জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে ও হিংসার পথ পরিহার করতে হবে। আমাদের দেশের জাতীয় সম্পত্তি যেগুলো আছে সেইগুলো কিন্তু প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কর্তব্য সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা ও হিংসার পথ পরিহার করা। 10 নম্বরে বলা হয়েছে সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষতার জন্য সচেষ্ট হতে হবে। বিভিন্ন যে জাতীয় ক্ষেত্রে যে জাতীয় উন্নতি বা উৎকর্ষ বা গতি বজায় রেখে উদ্দেশ্যগত, ব্যক্তিগত বা সমষ্টিগত সকল কাজে কিন্তু আমাদের প্রত্যেককেই চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। 11 নম্বরে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং এটি হলো পিতামাতা ও অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য। তাহলে দেখো, প্রত্যেক 6 থেকে 14 বছরের
শিশুকে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং এটি কিন্তু হচ্ছে প্রতিটি পিতামাতা ও অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য। তো দেখো, এই ছিল কিন্তু মোট 11টি মৌলিক কর্তব্য। এরপরে বিগত বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো দেখো, এখানে অপশন আছে অপশন ক 40তম, অপশন খ 42তম, অপশন গ 41তম, আর অপশন ঘতে বলা হয়েছে 43তম। তো দেখো, এখানে কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু মৌলিক দায়িত্বের ধারণাগুলো কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সঠিক অপশনটি কিন্তু হয়ে যাচ্ছে খ 42তম। তো চলো নেক্সট প্রশ্নটি দেখে নিই। দেখো, নেক্সট প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? দেখো, এখানে বলা হয়েছে মৌলিক কর্তব্যের যে ধারণাগুলো আছে সেগুলো কিন্তু কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন আছে সোভিয়েত রাশিয়া, অপশন খতে বলা হয়েছে আইরিশ রিপাবলিক, অপশন গতে বলা হয়েছে জার্মানি, আর অপশন ঘতে বলা হয়েছে সুইডেন। তো এখানে কিন্তু সঠিক অপশনটি হয়ে যাচ্ছে সোভিয়েত রাশিয়া। তো চলো পরের প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 3, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে? তো চলো দেখে নিচ্ছি অপশন কি কি আছে। অপশন কতে বলা হয়েছে তৃতীয়, অপশন খতে বলা হয়েছে চতুর্থ, অপশন গতে বলা হয়েছে চতুর্থের ক, এবং অপশন ঘতে বলা হয়েছে পঞ্চম। তো দেখো, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি কিন্তু সংবিধানের চতুর্থের ক পার্টে কিন্তু বর্ণিত হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন গ। পরের প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 4, কত সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? অপশন কি আছে চলো একবার দেখে নিচ্ছি। অপশন কতে বলা হয়েছে 1976, অপশন খতে বলা হয়েছে 1978, অপশন গতে বলা হয়েছে 1980, আর অপশন ঘতে বলা হয়েছে 1982। তো দেখো, 1976 সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত করে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন ক 1976 সাল। তো চলো পরের প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 5, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত? তো চলো নিচের অপশানগুলো কি আছে একটু দেখে নিই। অপশান কতে বলা হয়েছে 8, অপশান খতে বলা হয়েছে 7টি, অপশান গতে বলা হয়েছে 10টি, এবং অপশান ঘতে বলা হয়েছে 11টি। তো দেখো, আমরা কিন্তু আগেই পড়েছি যে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু 11টি। তো এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে গেল অপশান ঘ 11টি। পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 6, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়? নিচের অপশানগুলো দেখে নিই। অপশান কতে বলা হয়েছে শরণ সিং কমিটি, অপশান খ অশোক মেহতা কমিটি, অপশান গতে বলা হয়েছে বলরাম জাখর কমিটি, আর অপশান ঘতে বলা হয়েছে সরকারিয়া কমিশন। তো দেখো, এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে শরণ সিং কমিটি। তো সঠিক অপশানটি কিন্তু হয়ে গেল অপশান ক শরণ সিং কমিটি। তো চলো নেক্সট প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 7,
সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ কি? এই যে সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাগুলো যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রধান কারণ বা মুখ্য উদ্দেশ্য কি? চলো, অপশন কতে বলা হয়েছে মৌলিক অধিকারের অপব্যবহার রোধ করা, অপশন খতে বলা হয়েছে অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা, অপশন গতে বলা হয়েছে শাসন বিভাগের বর্ণিত ক্ষমতা সংযত করা, আর অপশন ঘতে বলা হয়েছে মৌলিক অধিকারকে অর্থবহ করা। তো দেখো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হিসেবে বলা হয়েছে অপশন খ। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ, অসাংবিধানিক কার্যকলাপকে কিন্তু সংযত করা। যেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি কিন্তু বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। তো পরবর্তীতে আবারও সংবিধানের নতুন একটি টপিক নিয়ে চলে আসব, তোমরা অবশ্যই জুড়ে থাকবে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।